প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আহ, এক সপ্তাহ পরে আবার তোমাদের সামনে হাজির হয়েছি। নিশ্চয়ই তোমরা ভালো আছো। তোমাদেরকে গতদিন আমি পরিণতি ও সুশাসন সম্পর্কে একটা ধারণা দিয়েছিলাম। আজকে তোমাদেরকে আমি পড়াবো হলো পরিণতি ও সুশাসনের প্রথম পত্রের প্রথম অধ্যায়। প্রথম পত্রের প্রথম অধ্যায় আছে কি আছে, পরিণতি ও সুশাসন পরিচিতি, অর্থাৎ পরিণত সুশাসন পরিচিতি কি, এই জিনিসটা হলো প্রথম অধ্যায় আছে। এই বিষয়ে তোমাদেরকে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা বলে নিই যে পরিণত সুশাসন হলো, মানুষ হলো সামাজিক জীব। সমাজবদ্ধ হয়ে বসবাস করতে মানুষ পছন্দ করে। এই জন্য প্রখ্যাত দার্শনিক অ্যারিস্টটল বলেছেন যে মানুষ প্রকৃতিগত সামাজিক এবং রাজনৈতিক জীব। সমাজ বিকাশের প্রাথমিক পর্যায়ে মানুষের নাগরিক জীবনকে কেন্দ্র করে কতগুলো প্রথা, রীতিনীতি ও আচার আচরণ নিয়মকানুন গড়ে উঠেছে। তাই নাগরিক জীবনের এইসব দিক নিয়ে আলোচনার জন্য গড়ে উঠেছে জানার ও জ্ঞানের এক বিশেষ শাখা, সেটাকে আমরা পরিণতি বলে থাকি বা সিভিক্স বা পরিণতি বলে থাকি। এই অধ্যায়ে আমরা পরিণতির ধারণা, পরিধি, সুশাসনের ধারণা, বৈশিষ্ট্য, পরিণত সুশাসনের ক্রমবিকাশ এবং পরিণত সুশাসনের সাথে অন্যান্য বিষয়ের কি সম্পর্ক, সে সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে আমাদের জানতে হবে যে পরিণতি সম্পর্কে আমরা ধারণা নিতে। পরিণতি কি? পরিণতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স, যেটা ল্যাটিন শব্দ সিভিক্স এবং সিভিটাস থেকে এসেছে। পরিণতি ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স, যেটা ল্যাটিন শব্দ সিভিক্স এবং সিভিটাস থেকে এসেছে। সিভিক্স এবং সিভিটাস এই দুটি শব্দ অর্থ যথাক্রমে নাগরিক এবং নগর রাষ্ট্র। সিভিক্স শব্দ অর্থ হল নাগরিক এবং সিভিটাস শব্দ অর্থ নগর রাষ্ট্র। তাহলে সুতরাং এই দুটো শব্দগত অর্থ আমরা যদি দেখি, তাহলে পরিণত হলো নগর রাষ্ট্রে বসবাসকারী নাগরিকের কার্যাবলী ও আচরণ সংগত বিজ্ঞান বলা হয়। এই দুটিকে আমরা বিশ্লেষণ করতে যে সিভিক্স এবং সিভিটাস, অর্থাৎ নগর এবং নগর রাষ্ট্র। তাহলে দেখা যাচ্ছে এই নগরে বসবাসকারী নাগরিকদের কার্যাবলী আচরণ সংক্রান্ত বিজ্ঞানী হলো পরিণতি। যেমন বলা হয় যে আমরা তো সিভিক্স বলছি, পরিণতি যেমন সংস্কৃতিতে নগরকে বলা হয় পুর বা পুরী, এবং নগরের অধিবাসীকে বলা হয় পুরবাসী। এই কারণে নাগরিক জীবনের অপর নাম হলো পৌর জীবন, বা নাগরিক সংঘের শাস্ত্রকে বলা হয় পৌর নীতি বা পৌরনীতি ও সুশাসন। অর্থাৎ আমরা যে সংস্কৃত ভাষায় আমাদের পরিণতি নাম তোমরা তো এসেছে আসলে দেখছি সংস্কৃত ভাষায়, নগরকে যেমন পরিণতি, সংস্কৃতিতে নগরকে যেমন পুর বা পুরী বলা হতো এবং নাগরিক জীবনকে বলা হতো পুরবাসী। সেই ক্ষেত্রে এটা একত্রে হচ্ছে নাগরিক এবং নাগরিক জীবন নিয়ে যে অধ্যায়, যে সাবজেক্ট, সেটাকে আমরা পরিণতি বলে থাকি। আচ্ছা, কিন্তু বর্তমানে পরিণতিকে শুধু শব্দগত অর্থে আমরা আলোচনা করব না, কেননা বর্তমান রাষ্ট্রগুলো প্রাচীন গ্রিক রাষ্ট্রের মতো নয়, বরং তা এখন জাতি রাষ্ট্রতে পরিণত। প্রাচীন গ্রিক রাষ্ট্রগুলো আগে ছিল খুবই ছোট এবং জনসংখ্যা ছিল অত্যন্ত কম, কিন্তু বর্তমান যে রাষ্ট্রগুলো, এগুলো জাতি রাষ্ট্র। এর আয়তন যেমন বেশি, এর জনসংখ্যাও তেমনই বেশি। এইসব জাতি রাষ্ট্রের নাগরিকদের জীবন এবং কার্যাবলী জটিল ও বহুমুখী। এইসব নগররাষ্ট্রের মানুষের জীবন এবং কার্যাবলী জটিল এবং বহুমুখী। আধুনিক রাষ্ট্রে নাগরিকদের ভূমিকা, কার্যাবলী, আচার আচরণ এবং তাদের বিভিন্ন আর্থসামাজিক ও রাজনৈতিক ও আন্তর্জাতিক অবস্থা সম্পর্কে
বিস্তারিত আলোচনা পর্যালোচনার মাধ্যমে যে শাস্ত্র আদর্শ নাগরিক জীবন ইঙ্গিত দান করে বা আদর্শ নাগরিক জীবন গড়ে তুলতে সাহায্য করে, সেটাকে আমরা পরিণতি বলে থাকি। এই পরিণতির সংজ্ঞা থেকে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন পরিণতির সংজ্ঞা দিয়েছেন। যেমন প্রখ্যাত দার্শনিক এমি হোয়াইট বলেছেন যে, পরিণতির সংজ্ঞা থেকে বলেছেন যে, নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে সেটাই হলো পরিণতি। অর্থাৎ নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে সেটাই হলো পরিণতি। তিনি আরো বলেন যে, পরিণতি হলো জ্ঞানের সেই শাখা যা নাগরিকের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আলোচনা করে। তাহলে এম হোয়াইটমোর কি বলেন যে, পরিণতি সংজ্ঞায়িত পরিণতি হলো জ্ঞানের নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে সেটাকে আমরা পরিণতি বলে থাকি। তিনি আরো বলেছেন যে, পরিণতি হলো জ্ঞানের সেই শাখা যা নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করে। আরেকজন দার্শনিক এফ.আই. গেলাউট বলেছেন যে, তার মতে মানুষ যে সকল প্রতিষ্ঠান, অভ্যাস এবং কার্যাবলীর মাধ্যমে রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে এবং রাষ্ট্র প্রদত্ত অধিকার ভোগ করে, সেই সব প্রতিষ্ঠান, অভ্যাস এবং কার্যাবলী নিয়ে যে শাস্ত্র আলোচনা করে সেটাকে আমরা পরিণতি বলে থাকি। এফ.আই. গেলাউট কি বলছেন যে, মানুষ যে সকল প্রতিষ্ঠান, অভ্যাস এবং কার্যাবলীর মাধ্যমে রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করে এবং রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সকল সুযোগ সুবিধা ভোগ করে এবং সেই সকল প্রতিষ্ঠান, অভ্যাস এবং কার্যাবলী নিয়ে যে শাস্ত্র আলোচনা করে সেটাকে আমরা পরিণতি বলে। তাহলে উপরের সংজ্ঞা আরেকজন ফ্রেডারিক জেমস গুল্ড বলেছেন যে, পরিণতি হলো বিভিন্ন প্রতিষ্ঠান, অভ্যাস এবং চেতনার অধ্যয়ন যার মাধ্যমে একজন পুরুষ বা নারী তার কর্তব্য সম্পাদন করে এবং রাজনৈতিক সমাজের সদস্য হিসেবে বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করে। তাহলে ওপরের সংজ্ঞাগুলো বিশ্লেষণ করে আমরা কি পাচ্ছি, যে শাস্ত্র রাষ্ট্র এবং রাষ্ট্রের নাগরিকদের বা সদস্যদের কার্যাবলী, আচার আচরণ, অধিকার এবং কর্তব্য এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনার মাধ্যমে আদর্শ নাগরিক জীবন সম্বন্ধে জ্ঞান দান করে তাকে আমরা পরিণতি বলে থাকি। পরিণতি মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান, পরিণতি মূলত একটি নাগরিকতা বিষয়ক সামাজিক বিজ্ঞান। কারণ পরিণতি হলো নাগরিকের সকল দিক নিয়ে আলোচনা করে। কারণ নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ এবং নাগরিকের স্থানীয়, জাতীয় বা আন্তর্জাতিক বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে এবং সমাধান সম্পর্কে আলোচনা করে। এই জন্য বলা হয় যে পরিণতি হলো নাগরিকতা বিষয়ক একটি বিজ্ঞান। তাহলে আমরা পরিণতি কি এবং পরিণতির একটা ধারণা আমরা লাভ করতে পারলাম যে আসলে পরিণতি বলতে কি বুঝি, আমরা পরিণতির মধ্যে কি থাকে বা কি পরিণতি কি, যেটা আমার একটা সাবজেক্ট, এটা হলো নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। সেটা হলো নাগরিকের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এবং আন্তর্জাতিক, স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করে, সেটাকে আমরা পরিণতি বলে থাকি। এখন পরিণতির পরিধি এবং বিষয়বস্তু। প্রথমত পরিণতির পরিধি এবং বিষয়বস্তু সম্পর্কে আমরা আলোচনা করব। পরিণতির পরিধি এবং বিষয়বস্তু ব্যাপক। নাগরিক হিসেবে মানুষের জীবন এবং কার্যাবলী যতদূর বিস্তৃত, পরিণতির পরিধি এবং বিষয়বস্তু ততদূর বিস্তৃত। যেমন বলা হয় যে নাগরিকতার পরিণতি হলো নাগরিকতা বিষয়ক বিজ্ঞান।
পরিণতি মূলত নাগরিকতা বিষয়ক বিজ্ঞান এবং নাগরিকের উত্তম জীবন প্রতিষ্ঠায় এর লক্ষ্য। সুতরাং উত্তম ও শান্তিপূর্ণ নাগরিক জীবন গঠনের জন্য পরিণতি নাগরিকতা সম্পর্কে বিশদভাবে আলোচনা করে। অর্থাৎ পরিণতি হল নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। পরিণতি মূলত নাগরিক বিষয়ক বিজ্ঞান এবং নাগরিকের উত্তম জীবন প্রতিষ্ঠা করা হলো এর লক্ষ্য। সুতরাং উত্তম ও শান্তিপূর্ণ নাগরিক জীবন গঠনের লক্ষ্যে পরিণতি নাগরিকতা সম্পর্কে বিষয়ে আলোচনা করে থাকে। যেমন নাগরিকতা কি, সুনাগরিকের গুণাবলী, নাগরিকের অধিকার এবং কর্তব্য কি, এবং নাগরিকের রাষ্ট্রপ্রধাতার দায়িত্ব এবং রাষ্ট্রপ্রধাতার দায়িত্ব কি, এই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকে। এরপরে আসলে মৌলিক প্রতিষ্ঠানাদি নিয়ে আলোচনা। মানুষ সমাজে আদিম অকৃত্রিম সংগঠন হলো পরিবার। মানুষের আদি এবং অকৃত্রিম সংগঠন হলো পরিবার। সময়ের বিবর্তনের ধারায় পরিবারের সম্প্রসারণ গড়ে উঠেছে রাষ্ট্র এবং অন্যান্য বহুবিধ সামাজিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। পরিণতি মানুষের সমাজবদ্ধ জীবনের প্রাথমিক সংগঠন তথা পরিবার হতে শুরু করে সমাজ, সামাজিক মূল্যবোধ, সামাজিক পরিবর্তন, রাষ্ট্রের উৎপত্তি, রাষ্ট্রের বিকাশ, রাষ্ট্রের কার্যাবলী ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে থাকে। সুতরাং পরিবার, সমাজ এবং রাষ্ট্রের প্রকৃতি মৌলিক প্রতিষ্ঠান পরিণতি আলোচ্য বিষয়। এরপর আছে রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা। কি আছে? রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা। রাজনৈতিক যে প্রতিষ্ঠানগুলো আছে সম্পর্কে আলোচনা করে থাকে। যেমন পরিণতি নাগরিকের রাজনৈতিক কার্যাবলীর সঙ্গে জড়িত সকল প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করে। যেমন রাজনৈতিক দল, জনমত, নির্বাচন, নির্বাচক মণ্ডলী, সরকারের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান, সরকারের গঠন ইত্যাদি বিষয় নিয়ে পরিণতি আলোচনা করে থাকে। এরপরে আছে সামাজিক এবং রাজনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা। সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা। পরিণতি সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন বিষয় যেমন আইনের সংজ্ঞা, উৎস, প্রকৃতি, প্রয়োজনীয়তা, নৈতিকতা এবং এর সাথে নৈতিকতার সম্পর্ক, স্বাধীনতার সংজ্ঞা, প্রকারভেদ, স্বাধীনতা রক্ষা কবচ, আইনের সঙ্গে স্বাধীনতার সম্পর্ক, সাম্য কি, সাম্যের প্রকারভেদ, নৈতিকতা কি, নৈতিকতার মানদণ্ড কি, এইসব বিষয় নিয়ে পরিণতি আলোচনা করে থাকে। এরপর আছে নাগরিকের স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে আলোচনা। নাগরিকের স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু পরিণতি আলোচনা করে থাকে। যেমন নাগরিকের সামাজিক ও রাজনৈতিক কার্যাবলী সঙ্গে সম্পর্কযুক্ত স্থানীয় সংস্থা যেমন ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন ইত্যাদি গঠন এবং কার্যাবলী পরিণতি বিশদভাবে আলোচনা করে থাকে। মানে কি স্থানীয় এবং জাতীয় যে বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো আছে সে সম্পর্কে আলোচনা করে থাকে। যেমন বললাম যে ইউনিয়ন পরিষদের গঠন ও কার্যাবলী, উপজেলা পরিষদের গঠন এবং কার্যাবলী বা এর ক্ষমতা বা কিভাবে কার্যাবলী পরিচালিত হয়। তারপর জেলা পরিষদের গঠন, কিভাবে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয় এবং তার সেই জেলা পরিষদের কার্যাবলী কি। এরপর উপজেলা পরিষদের নির্বাচন এবং এর সদস্য সংখ্যা কত এবং এরা কিভাবে কাজ করে, কতটুকু কার্যের পরিধি, এইসব নানান বিষয় নিয়ে পরিণতিতে আলোচনা করা হয়। এছাড়াও আছে নাগরিকের জাতীয় বিষয় তথা জাতীয় স্বাধীনতা আন্দোলন পটভূমি, বিভিন্ন নেতার অবদান, জাতীয় রাজনৈতিক গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ, শাসনতান্ত্রিক সমস্যা এবং সাংবিধানিক সমস্যা বা সাংবিধানিক সমস্যাকে উত্তরণের উপায় ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে থাকে।
এছাড়াও নাগরিক জীবনাজ স্থানীয় জাত এবং নাগরিক জীবনাজ স্থানীয় এবং জাতীয় গণ্ডি পেরিয়ে কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রবেশ করেছে। অর্থাৎ আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন বা আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক বিভিন্ন রিলেশন, এইসব বিষয় নিয়ে কিন্তু পরিণতি আলোচনা করে থাকে। এরপরে আছে রাজনৈতিক নাগরিকদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা। অর্থাৎ নাগরিকটা অতীতে কেমন ছিল বা অতীতের নাগরিকতা কেমন ছিল, বর্তমান নাগরিকতা কেমন এবং ভবিষ্যতে রূপরেখা কেমন হতে পারে, এইসব বিষয় নিয়েও পরিণতি আলোচনা করে থাকে। কারণ দেখা যাচ্ছে পরিণতি যে নাগরিকের যে বিষয় নিয়ে আলোচনা করে থাকে, যেমন আমরা বলতে পারি যে প্রাচীনকালে কিন্তু যারা একটা রাষ্ট্রে বসবাস করতো তারা কিন্তু সবাই কিন্তু নাগরিক ছিল না। এখন বর্তমানে আমরা যারা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে বসবাস করি, আমরা কিন্তু প্রত্যেকটা ব্যক্তি কিন্তু রাষ্ট্রের নাগরিক এবং রাষ্ট্রের কাছে সমান সুযোগ সুবিধা ভোগ করি এবং আমরা রাষ্ট্র প্রদত্ত সকল সুবিধা পেয়ে থাকি এবং রাষ্ট্রের প্রতি আমাদের যে দায়িত্ব কর্তব্য সেটা আমরা পালন করে থাকি। কিন্তু অতীতে কিন্তু এমন ছিল না। অতীতে একটা রাষ্ট্রে যারা বসবাস করতো তারা কিন্তু সকলে কিন্তু রাষ্ট্রের নাগরিক ছিল না। যারা সরাসরি রাষ্ট্রীয় কার্যে অংশগ্রহণ করতো তাদেরকে রাষ্ট্রের নাগরিক হিসেবে গণ্য করা হতো, আর বাকিদেরকে তারা নাগরিক হিসেবে গণ্য করা হতো। কিন্তু বর্তমানে কিন্তু এই ব্যবস্থা নেই। বর্তমানে সকলেই কিন্তু রাষ্ট্রের নাগরিক। এবং এই বর্তমানকালে যে এটা হলো অতীত, এই বিষয় নিয়ে, অর্থাৎ অতীতে নগর রাষ্ট্রগুলো কেমন ছিল, তাদের জনসংখ্যা কেমন ছিল, তাদের শাসন পদ্ধতি কেমন ছিল, বর্তমানে রাষ্ট্রগুলো কেমন, বর্তমান রাষ্ট্র কেমন কল্যাণমূলক রাষ্ট্র, জনগণের বর্তমান রাষ্ট্রের সর্বাধিক লক্ষ্য থাকে যে জনগণের কল্যাণ সাধন করা। হ্যাঁ, আবার ভবিষ্যতে রাষ্ট্রগুলো কেমন হবে, তাদের শাসন পদ্ধতি কেমন হবে, এই বিষয় নিয়ে সাধারণত পরিণতিতে আলোচনা করা হয়ে থাকে। এরপর আছে সমাজ জীবনে রাজনৈতিক ঘটনাবলী নিয়ে আলোচনা। পরিণতি রাজনৈতিক ঘটনাবলী নিয়ে আলোচনা করে থাকে। পরিণতির সময়ের প্রয়োজনে রাজনৈতিক ঘটনাবলী নিয়ে আলোচনায় বিশ্লেষণ বা ব্যাখ্যা করে। যেমন বাংলাদেশের পরিণতি ও সুশাসনে 1757 সালে পলাশী থেকে শুরু করে 1757 সালের পলাশী থেকে শুরু করে 1857 সালের সিপাহী বিদ্রোহ, ব্রিটিশ বিরোধী আন্দোলন, 1905 সালের বঙ্গভঙ্গ, 1911 সালের বঙ্গভঙ্গ রদ, 1940 সালের লাহোর প্রস্তাব, 1947 সালের ভারত স্বাধীনতা আইন, 1952 সালের ভাষা আন্দোলন, 1966 সালের 6 দফা কর্মসূচি, 1969 গণ অভ্যুত্থান, 1970 সালের নির্বাচন, 1971 সালের স্বাধীনতা যুদ্ধ এবং মুক্তিযুদ্ধ, এইসব বিষয় নিয়ে কিন্তু 1971 সালের 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ, 25শে মার্চের কাল রাত্রি, এইসব বিষয় নিয়ে কিন্তু পরিণতি আলোচনা করে থাকে। অর্থাৎ এইসব বিষয় নিয়ে বিশদ আলোচনা কিন্তু পরিণতি করা হয়ে থাকে। তাহলে আছে যে রাজনৈতিক ঘটনাবলী বিভিন্ন সময় থেকে, যেমন পরিণতি আমরা আলোচনা করবো হলো 1957 সাল থেকে, এটা দ্বিতীয় অধ্যায় আছে। এবং 1957 সালের পরের থেকে সাম্প্রতিককালে যে ঘটনাগুলো ঘটেছে, যেমন বিভিন্ন সময় সংবিধান সংশোধন, তারপরে বিভিন্ন সময় সামরিক শাসন, সেগুলো গণতান্ত্রিক শাসন, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। এরপরে আছে সাংবিধানিক অগ্রগতি সম্পর্কে আলোচনা। সাংবিধানিক অগ্রগতি সম্পর্কে আলোচনা। পরিণতি এবং সুশাসন সাংবিধানিক অগ্রগতি এবং বিকাশের ধারা নিয়ে আলোচনা করে থাকে। বাংলাদেশের পরিণতিতে ব্রিটিশ এবং পাকিস্তান শাসন আমলের সংবিধান কেমন ছিল,
এর বিকাশ এবং অগ্রগতি সম্পর্কে আলোচনার পাশাপাশি স্বাধীন বাংলাদেশের সংবিধান নিয়েও আমরা আলোচনা করতে সংবিধানের গঠন প্রক্রিয়া কেমন ছিল এবং সংবিধানের বিভিন্ন দিক বিভিন্ন ধারা সমূহ নিয়ে আমরা আলোচনা করে থাকব। জাতীয় সংসদের নির্বাচন সময়ের ফলাফল এবং বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করে সরকার এবং মন্ত্রিসভার গৃহীত পদক্ষেপ সমূহ নিয়েও পরিণতি আলোচনা করা হয়ে থাকে। এছাড়াও আছে হলো নাগরিকের জীবনের সাথে সম্পর্কিত বিষয়টি নিয়েও কিন্তু পরিণতি আলোচনা করা হয়ে থাকে। যেমন বর্তমানে পরিবেশ, বিভিন্ন সামাজিক সমস্যা ও এর থেকে উত্তরণের উপায়, যেমন ইফটিজিং, দুর্নীতি, সুশাসন ইত্যাদি বিষয় নিয়েও পরিণতি আলোচনা করে থাকে। তাহলে আমরা মোটামুটি পরিণতির পরিধি এবং বিষয়বস্তু সম্পর্কে একটা ধারণা নিলাম এবং এইগুলোই কিন্তু এই ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের বিষয়গুলো আলোচনা করা হবে। এরপরে আমরা বলতে যে পরিণতি আমরা কেন পড়ব বা পরিণতি পাঠের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। পরিণতি পাঠের গুরুত্ব বা প্রয়োজনীয়তা কি? মানব জীবনকে সমৃদ্ধশালী করতে এবং সমাজ ও রাষ্ট্রের উন্নতিকল্পে জ্ঞানের সকল শাখার অবাধ বিচরণের একান্ত আবশ্যক। মানব জীবনকে সমৃদ্ধ করতে এবং সমাজ এবং রাষ্ট্রকে উন্নতিকল্পে জ্ঞানের সকল শাখায় অবাধ বিচরণ একান্ত আবশ্যক। পরিণতি নাগরিক জীবন সম্পর্কে সঠিক দিক নির্দেশনা প্রদান করে বিধায় সভ্য সমাজে প্রত্যেক সদস্যের পরিণতি পাঠ করা প্রয়োজন বলে আমরা মনে করে থাকি। পরিণতি নাগরিক জীবন সম্পর্কে সঠিক নির্দেশনা প্রদান করে বিধায় সভ্য সমাজে প্রত্যেক নাগরিকের পরিণতি সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক বলে মনে করা হয়। এখন পরিণতি পাঠের প্রয়োজনীয়তা বা গুরুত্ব কি? প্রথমত, রাষ্ট্র এবং সরকার সম্পর্কে জ্ঞান লাভ। প্রথম যে পয়েন্ট আমরা বলবো সেটা হলো পরিণতি হলো রাষ্ট্র এবং সরকার সম্পর্কে জ্ঞান লাভ। অর্থাৎ পরিণতি এমন একটি শাস্ত্র যা রাষ্ট্র সরকারের নানাবিধ দিক নিয়ে আলোচনা করে থাকে। পরিণতি এমন একটি বিষয় যা সরকারের এবং রাষ্ট্রের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে থাকে। এটা একদিকে রাষ্ট্রের উৎপত্তি, বিকাশ, রাষ্ট্রের সংগঠনের গঠন কাঠামো এবং রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কে আলোচনা করে থাকে। অপরদিকে সরকার এর শ্রেণীবিভাগ, সরকারের বিভিন্ন রূপ, সরকারের গঠন, বিভিন্ন সরকারের দোষ এবং গুণাবলী, এইসব সরকারি বিভিন্ন সংস্থা, এইসব বিষয় নিয়ে পরিণতি আলোচনা করে থাকে। এছাড়া আছে অপরিহার্য সত্তাবলী, সরকারি বিভিন্ন অঙ্গ সংগঠন, সংবিধান এর প্রকারভেদ, বৈশিষ্ট্য, সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতি, সংবিধান সংশোধন পদ্ধতি ইত্যাদি বিষয় সম্পর্কেও জ্ঞান দান করে, যা রাষ্ট্রের সুনাগরিক হিসেবে অর্জন করা আবশ্যক। অর্থাৎ একটা রাষ্ট্রের সংবিধান কিভাবে সংশোধন হয় বা সংবিধানের বিভিন্ন রূপ, রাষ্ট্রের সাম্প্রতিক বিষয়ে জ্ঞান রাখা কিন্তু একটা সুনাগরিকের কর্তব্য বলে মনে করা হয়। এরপর হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সম্পর্কে জ্ঞান লাভ। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। পরিণতি পাঠ করলে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। যেমন পরিণতি পাঠের মাধ্যমে আমরা রাষ্ট্রের অভ্যন্তরে বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান ও সংস্থা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি। এছাড়াও সরকারি বিভিন্ন বিভাগের গঠন প্রণালী, ক্ষমতা ও কার্যাবলী, রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, উপদল,
এদের ভূমিকা, নির্বাচন, নির্বাচক মণ্ডলী, নির্বাচনী ব্যবস্থা, জনমত প্রভৃতি বিষয় সম্পর্কেও জ্ঞান লাভ করতে পারি। এরপর আছে হলো অধিকার এবং কর্তব্য সম্পর্কে ধারণা। অধিকার এবং কর্তব্য সম্পর্কে ধারণা। একটা রাষ্ট্রে বসবাস করতে হলে নাগরিকের কি ধরনের অধিকার ভোগ করবে বা কি কি সুযোগ সুবিধা সে লাভ করবে, এগুলো কিন্তু পরিণতি পাঠ করলে জানা যায়। এছাড়াও একটা রাষ্ট্রের প্রতি নাগরিকের কতটুকু দায়িত্ব এবং কর্তব্য আছে, কি কি দায়িত্বটা পালন করতে হবে, কি কি বিধিনিষেধ মেনে চলতে হবে, এই সকল কিন্তু পরিণতি পাঠের মাধ্যমে আমরা জানতে পারি। এরপরে আছে হলো রাজনৈতিক উন্নয়ন প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান লাভ। রাজনৈতিক উন্নয়ন প্রক্রিয়া সম্পর্কে আমরা জ্ঞান লাভ করতে পারি পরিণতি পাঠের মাধ্যমে। যেমন রাজনৈতিক উন্নয়নের ধারণা থেকে অনুন্নত এবং উন্নয়নশীল বিশ্বের সাথে পরিচিত হওয়ার সুযোগ থাকে। আর এই রাজনৈতিক উন্নয়ন সম্পর্কে ধারণা প্রদান করে পরিণতি। উন্নয়নের বিভিন্ন ধারা এবং পদ্ধতি কৌশল সম্পর্কে পরিণতিতে বিশদভাবে আলোচনা করা হয়ে থাকে। আর রাষ্ট্রের নাগরিক হিসেবে উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হলে উন্নয়নের ধারা ও পদ্ধতি সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক বলে মনে করা হয়। এবার আছে হলো আন্তর্জাতিক সংস্থা সম্পর্কে ধারণা। আন্তর্জাতিক সংস্থা সম্পর্কে ধারণা লাভ, অর্থাৎ পরিণতি পাঠ করলে আমরা আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে যেমন সেই সম্পর্কে ধারণা লাভ করতে পারি। আন্তর্জাতিক রাজনীতির দৃষ্টিতে বর্তমান যুগ কিন্তু আন্তর্জাতিক যুগ। বিশ্ব আজ বিভিন্ন বাণিজ্যিক এবং সামরিক ব্লকে বিভক্ত হয়ে নিজ নিজ শক্তি এবং সামর্থ্যের প্রদর্শনে লিপ্ত হয়েছে। পাশাপাশি বিশ্ব শান্তির প্রতি হুমকি প্রতিরোধে গড়ে উঠেছে বিভিন্ন সংস্থা, বিশ্ব সংস্থা এবং জাতিসংঘ। পরিধি এবং আলোচনার ক্ষেত্রে নিয়ত প্রসারিত হচ্ছে বিদায় পরিণতি এসব আন্তর্জাতিক সংস্থা সম্পর্কে ধারণা লাভ করা আবশ্যক বলে মনে করা হয়। আর তাই বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় একজন নাগরিক হিসেবে এই সংস্থা সম্পর্কে জ্ঞান লাভ করা আমাদের কর্তব্য বলে আমরা মনে করে থাকি। জ্ঞান লাভ করা উচিত, কারণ বিশ্ব শান্তির ক্ষেত্রে বিশ্ব যদি শান্তি বজায় থাকে তাহলে আমরা যে রাষ্ট্রের অধিবাসী সেই রাষ্ট্রে শান্তি বজায় থাকবে এবং আমাদের নাগরিক জীবনও শান্তিপূর্ণ হবে। কিন্তু বিশ্ব যদি অশান্ত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেই অশান্তির ঢেউ আমাদের রাষ্ট্রেও ডাকতে পারে এবং আমাদের নাগরিক জীবনকেও অশান্ত করে তুলতে পারে। এক্ষেত্রে আমরা বলতে পারি যখন মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ শুরু হয় কোনো বিষয় নিয়ে, তখন দেখা যাচ্ছে আমরা আন্তর্জাতিক বাজারে তেলের দাম যখন বেড়ে যায় তখন কিন্তু আমাদের দেশে কিন্তু তেলের দাম বেড়ে যায় এবং এটা আমাদের সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে কিন্তু একটা ব্যাপক প্রভাব বিস্তার করে। এরপরে আছে হলো কল্যাণমূলক রাষ্ট্রের ধারণা। বর্তমানে কোনো রাষ্ট্রই পুলিশি রাষ্ট্র নয়, সব রাষ্ট্রই কম বেশি কল্যাণমূলক রাষ্ট্র। আর কল্যাণমূলক রাষ্ট্রের ধারণা লাভ করা যায় পরিণতি থেকে। যে রাষ্ট্রের জনগণের কল্যাণমূলক চাহিদা যেমন খাদ্য, বস্ত্র, অন্ন ইত্যাদি, শিক্ষা, স্বাস্থ্যসেবা পূরণ করে উন্নত সামাজিক জীবনে নিশ্চিত করতে পারে, সেটাই হলো কল্যাণমূলক রাষ্ট্র। এই লক্ষ্যে রাষ্ট্র বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি গ্রহণ বাস্তবায়ন করে থাকে, যেমন বিভিন্ন খাদ্য কর্মসূচি, স্বাস্থ্যসেবার জন্য বিভিন্ন হাসপাতাল গড়ে তোলে রাষ্ট্রগুলো। সেই হাসপাতালে আছে খুবই স্বল্প মূল্যে চিকিৎসা সেবা পাওয়া যায় এবং কোনো সেখানে ফ্রি ওষুধ দেওয়া হয়। তারপরে মানে বিভিন্ন দুর্যোগের সময় দেখা যাচ্ছে রাষ্ট্র কর্তৃক বিভিন্ন দুর্যোগপূর্ণ এলাকায় খাদ্য সহায়তা, অর্থনৈতিক সহায়তা
এবং দেখা যাচ্ছে বিদ্যুতের জন্য আলাদা ভাতা দেওয়া হয়। এইসব কিন্তু কল্যাণমূলক রাষ্ট্রের ধারণা থেকে লাভ করা যায়, এইসব বিষয়ে আমরা জানতে পারি। তাহলে দেখা যায় যে আমরা এরপর আছে সুশাসন সম্পর্কে ধারণা। একটা রাষ্ট্রে কিভাবে সুশাসন প্রতিষ্ঠা করা যায় বা সুশাসন প্রতিষ্ঠার বিভিন্ন লক্ষ্যে কি কি কাজ করা যায় সেটাও আমরা পরিণতি এবং সুশাসন পাঠের মাধ্যমে জানতে পারি। এরপরে নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ দিক নির্দেশনা বলা হয়। পরিণতি নাগরিকতার বিষয়ক বিজ্ঞান। অতীতে বিভিন্ন রাষ্ট্রের নাগরিক জীবন ধরন কেমন ছিল, বর্তমানে কি রকম, ভবিষ্যতে কি রূপ হতে পারে, এই সম্পর্কেও কিন্তু পরিণতিতে ধারণা দেওয়া হয়ে থাকে। এছাড়াও দেশপ্রেম জাগিয়ে তোলা, দেশপ্রেম জাগ্রত করে। পরিণতির মাধ্যমে আমরা দেশপ্রেম হিসেবে দেশপ্রেম একটা দেশের প্রেম জাগিয়ে তোলা একটি দেশের সার্বিক উন্নয়নে নির্ভর করে প্রকৃত দেশপ্রেমিকের সুদূর প্রসার এবং বলিষ্ঠ দেশ ভূমিকার উপর। তাই দেশপ্রেমিক একটি দেশের অমূল্য সম্পদ হিসেবে পরিগণিত হয়। তাই একজন দেশপ্রেমিক হিসেবে কিভাবে গড়ে উঠতে হয় বা কিভাবে গড়ে ওঠা সম্ভব সেটা কিন্তু পরিণতিতে আলোচনা করা হয়। এছাড়াও যোগ্য নেতৃত্ব গড়ে তোলা শিক্ষা পরিণতির মাধ্যমে আমরা জানতে পারি। গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, অর্থাৎ কিভাবে গণতন্ত্র আস্তে আস্তে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে সে সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি। সুস্থ এবং সুন্দর সুন্দর সমাজ গঠনের শিক্ষা। একটা সুস্থ এবং সুন্দর সমাজ কিভাবে গড়ে উঠতে পারে সেই শিক্ষা আমরা কিন্তু পরিণতি পাঠের মাধ্যমে জানতে পারি। তাহলে বলা যায় যে পরিণতি পাঠের মাধ্যমে আমরা আসলে নাগরিক জীবনের এমন কোনো বিষয় বা এমন কোনো দিক নেই, বা যেমন স্থানীয়, জাতীয় বা আন্তর্জাতিক বিভিন্ন বিষয় সম্পর্কে, রাষ্ট্র সম্পর্কে, ব্যক্তি জীবন সম্পর্কে, তারপরে পরিবার সম্পর্কে, বিভিন্ন বিষয় সম্পর্কে কিন্তু আমরা এই পরিণতি পাঠের মাধ্যমে আমরা জানতে পারি। তাহলে আমরা আজকে এই পরিণতি পাঠের পরিণতি এবং বিষয়বস্তু এবং পরিণতি পাঠের প্রয়োজনীয়তা এই পর্যন্ত আমরা এই পর্যন্ত পড়ানো হলো। আগামীকালকে আমরা পড়াবো হলো এর যে বাকি অংশ আছে, অর্থাৎ পরিণতি এবং সুশাসনের বৈশিষ্ট্য এবং পরিণতির সাথে অন্যান্য সামাজিক বিজ্ঞানের যে সম্পর্ক সে সম্পর্কে আমরা আগামী দিন আলোচনা করব। আশা করি তোমরা আমার যে আলোচনায় সেখান থেকে কিছুটা উপকার পাবা। কারণ এখন তার সরাসরি তোমাদের মানে সম্মুখ উপস্থিতি ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না এই মহামারীর কারণে। আবার আগামী মঙ্গলবার তোমাদের সাথে আমার সকাল 10টায় ক্লাস হবে। আশা করি তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা এবং সামাজিক দূরত্ব মেনে চলাফেরা করবা। অযথা বাইরে ঘোরাফেরা করবে না, প্রয়োজন ছাড়া বাইরে ঘুরবে না। তোমরা ভালো থাকো, এই কামনা করে শেষ করছি। হ্যাঁ, আর আগামী দিন তোমাদেরকে আমি পড়াবো বললাম যেখানে, সেটা হলো যে পরিণতি এবং সুশাসনের প্রথম পত্রেই যে পরিণতি ও সুশাসনের সঙ্গে অন্যান্য অধ্যায়ের যে সম্পর্ক, যেমন ইতিহাস সাথে কি সম্পর্ক, তারপরে ইতিহাসের সাথে কি সম্পর্ক, তারপরে অন্যান্য ইতিহাস, তারপরে সামাজিক বিজ্ঞানের সাথে কি সম্পর্ক, এই সম্পর্কে আমরা আলোচনা করবো। তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।